কেন উদয়ন গুহর মতন ব্যক্তিত্বরা এই প্রশ্ন করছেন যে যারা আন্দোলনকারী তারা মানে জিন্স পরা আন্দোলনকারী প্রথমবার দেখছেন, মানে এটা কি ধরনের মন্তব্য? নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। আজকের এই ভিডিওতে আমি এমন কোনো পার্সপেক্টিভ বা এমন কোনো ন্যারেটিভ তৈরি করতে চাই না যেটা আপনাকে আগে থেকেই এটা ভাবাতে বাধ্য করে। আজকে গোটা দেশ জুড়ে একটাই আওয়াজ উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা আরজি করের গোটা ঘটনা এখনো পর্যন্ত জানেন। এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত একটার পর একটা পরত, কিন্তু সেই পরতের অন্যতম ছবি যেটা আপনাদের সামনে ইতিমধ্যেই ফুটে উঠেছে, যা হলো যে এই গোটা বাংলাতে আপনি বা আপনার থেকে সিনিয়র বা তার থেকেও সিনিয়র তাদের জীবনের অভিজ্ঞতায় এখনও পর্যন্ত মনে হয় কোথাও এমন ঘটনা ঘটেনি যেখানে একটি পরিবারের মা, তার মেয়ে, তার ছেলের বউ থেকে শুরু করে প্রত্যেকটি মেম্বার তার বাড়ি থেকে বেরিয়েছেন মাঝরাতে। তারা জাস্টিস অর্থাৎ তারা বিচার চাইছেন এমন একটি ঘটনার, যে ঘটনারকে নিয়ে বলার সত্যি কোনো ভাষা নেই। সত্যি এই ঘটনা যেমন একটা কলঙ্কময় অধ্যায় আমাদের সামাজিক অবক্ষয়ের, ঠিক তেমনই এই ছবিটাও একটা এমন প্রতিবাদের রূপ বা এমন একটা প্রতিবাদের স্বর, এমন একটা প্রতিবাদের আওয়াজ যেটা সাম্প্রতিক সময় আমরা হয়তো আমরা দেখিনি। এবং এটা এমন একটা আওয়াজ যে আওয়াজ বেশ কিছু পার্সপেক্টিভ তৈরি করে দিয়েছে, বেশ কিছু ন্যারেটিভের জন্ম দিয়েছে। এবং কোথাও সে কারণে এই ভিডিওর শুরুতেই আমি রাজনৈতিক ধর্ষণ বলতে বাধ্য হচ্ছি। কেন রাজনৈতিক ধর্ষণ বলছি সেটাকেও আরও ব্যাখ্যা করার চেষ্টা করব, কিন্তু প্রথমেই বলছি যে আমার ভিডিও কোনো ন্যারেটিভের বশবর্তী নয়, কারণ আমি কোনো রাজনৈতিক ভিডিও এখানে বানাচ্ছি না। আর আমার ভিডিওর মধ্যে কোনো ইপস অ্যান্ড বার্ডসও থাকবে না। প্রথমেই ভিডিও শুরুতেই বলি যে এই গোটা ঘটনা যেমন নক্কারজনক, এই ঘটনার বিরুদ্ধে যেমন গোটা সোসাইটি সোচ্চার হয়েছে, শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তেও আমরা দেখতে পাচ্ছি যেখানে ভারতীয়রা রয়েছেন তারা সোচ্চার হচ্ছেন। এখন একটাই উত্তর আমরা চাইছি যে এই গোটা ঘটনার পেছনে যারা দোষী, যারা দোষী তাদের সাজা আমরা চাই, কঠোর থেকে কঠোরতর সাজা চাই, এবং সেটা অবশ্যই ফাঁসি। সকলেই বলছেন এই গোটা বিষয়টির ওপর আমরা কি চাইছি তার থেকেও বড় বিষয় দেশের আইন আদালত রয়েছে, তারা কি সিদ্ধান্ত নেবেন। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্ডিংস। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হওয়া এই সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি আর কেউ কি যুক্ত রয়েছে? এবং আমি যেটা প্রথমে বলেছিলাম বেশ কিছু ন্যারেটিভ এখানে উঠে আসছে, তার পেছনে তার অন্যতম কারণ হচ্ছে রাজনীতি। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত মানুষের আন্দোলন থাকবে, এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত কোনো অরাজনৈতিক মঞ্চ থেকে করা হবে, ততক্ষণই আন্দোলনের জোর সেই পর্যায়ে থাকবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যখনই রাজনীতির রং অনেক বেশি হতে শুরু করবে, রাজনৈতিক ফায়দাটা যখন অনেক বেশি হতে শুরু করবে, তখন কিন্তু ওটার একটা আলাদা পার্সপেক্টিভ বা ন্যারেটিভ তৈরি হয়ে যাবে। তখন আমার আপনার যে এই যে চিৎকার, এটা কিন্তু একটা ডিভিশন তৈরি করবে। আমি এটা বলছি তার অন্যতম কারণ কি আমি আপনাদের বলি। প্রথমত, এই গোটা আন্দোলনটি মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, মানে যে কোনো দল মত নির্বিশেষে তারা কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন। যে কোনো রাজনৈতিক দল যে কেউ করতে পারেন, তারা কিন্তু পথে নেমেছেন এই বলে যে আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই এরকম একটা নৃশংস হত্যার, এমনকি নৃশংস ধর্ষণের ঘটনার, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এরকম কিছু না দেখতে পায়, যাতে আমরা এই ধরনের ঘটনার রিপিটেশন চাই না। প্রথমত আই এম রিয়েলি ভেরি সরি, আমার ভিডিও দিতে একটু দেরি হলো, কারণ আমি যখন বিষয়টি সামনে আসি অনেক বিশাল বড় করে সোচ্চার হতে শুরু হয়, তখন আমি কলকাতার বাইরে গিয়েছিলাম এবং একটা ভিডিও আমি বানিয়েছিলাম, কিন্তু আই এম বসে কোনো ভিডিও দেওয়া হয়নি। তারপর একটার পর একটা ঘটনাক্রম বাড়তে থাকে, আমার ভিডিও দেওয়ার সুযোগ হয়নি। এবং তা নিয়েও আমাকে অনেকেই অনেক কথা বলেছেন, সে প্রসঙ্গে আমি আসবো, কারণ আমি অনেকগুলো ন্যারেটিভকে এখানে ভাঙতে চাই, সে কারণে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমেই পয়েন্টে আলোচনা করি, আমি কি, আমাকে নিয়ে কে কী বললো সেটা বড় কথা নয় এখানে। প্রথম কথা আসি যে ভারতবর্ষে কি শুধুমাত্র একটি এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, নাকি ভারতবর্ষে তো প্রচুর ধর্ষণের ঘটনা ঘটে, প্রত্যেক দিন ঘটে। তাহলে কেন এই একটি ঘটনাকেই আমরা নজির সৃষ্টি করলাম? দেখুন, যে কোনো ঘটনাকে নিয়ে আমরা সোচ্চার হতে পারতাম, কিন্তু এটা ঠিক, এটা মেনে নিতে আমাদের হয়তো কোনো আপত্তি নেই যে শহরকেন্দ্রিক যে কোনো ঘটনাকে অনেক বেশি দূর নিয়ে যাওয়া যায় বা অনেক বেশি দূর মাইলেজ পায় এই ধরনের ঘটনা।
গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ঘটনা সংবাদপত্রে পড়ে থাকি যে ধর্ষণের শিকার হয়েছেন কোনো মহিলা, কিন্তু তা নিয়ে এই ধরনের আন্দোলন হয় না বা তা নিয়ে এতটা সোচ্চার হয় না দেশ। আমরা যদিও নির্ভয়ার ঘটনা দেখেছিলাম এর আগে, এবং নির্ভয়ার ঘটনা আমাদের দেশে একটা নজির সৃষ্টি করেছিল, তারপর বিভিন্ন ধরনের ল অ্যামেন্ড করা হয়েছিল। আমি এইটাকে যেমন এটা দিয়ে জাস্টিফাই করতে চাই না যে এর ফলে এই ধরনের ঘটনা কেন প্রতিবাদ হবে, ঠিক তা নয়, কিন্তু এটা ঠিক যে শহরের ঘটনা অনেক বেশি মানুষের কাছে দাগ টানতে পারে বা শহুরে মানুষ অনেক বেশি প্রতিবাদের সোচ্চার হন। কিন্তু প্রতিবাদের ঝড় বা প্রতিবাদের আওয়াজ যখন উঠেছে তখন সেটা সমগ্র স্তরে সমস্ত স্তরের এই ধরনের অপরাধের বিরুদ্ধেই উঠেছে। আমরা মূলত আজকে যে পার্সপেক্টিভটা বা ন্যারেটিভটা খোঁজার চেষ্টা করছি তা হচ্ছে আমরা চাইছিটা কি। আমরা কি কোনো পলিটিক্যাল ন্যারেটিভ চাইছি বা কোনো রাজনৈতিক দলের পতন চাইছি, নাকি আমরা সত্যি এই ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের শাস্তি চাইছি? এই দুটো ন্যারেটিভ কিন্তু দু রকমের। যদি আমার মনে হয় যে আমি সরকারের পতন চাই তাহলে একটা ন্যারেটিভ, আর যদি মনে হয় এই সরকারি ঘটনার সঙ্গে জড়িত আছে তাই তার পতন চাই তাহলে সেটা একটা ন্যারেটিভ। কিন্তু পলিটিক্যাল পার্সপেক্টিভ বা অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে বিষয়টাকে আমরা অন্যভাবে গুলিয়ে ফেলতে পারি। তাই ঘটনার একেবারে ক্রমে আসা যাক। গোটা ঘটনায় এখনো পর্যন্ত 200 জনকে কলকাতা পুলিশ সমন পাঠিয়েছে। কি বলা হচ্ছে, যেটা মিডিয়া রিপোর্টস বলছে, যে বিভিন্ন ক্ষেত্রে ফেক নিউজ বা ফেক কোনো বার্তা দেওয়ার জন্য এদেরকে ডেকে পাঠানো হয়েছে। তার মধ্যে 2 জন চিকিৎসককে, বিশিষ্ট চিকিৎসককে আমরা দেখলাম। একজন হচ্ছেন ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী। যদিও তারা বেরিয়েছে, তাদের বক্তব্য রেখেছেন যে কলকাতা পুলিশ তাদের সঙ্গে যথেষ্ট সুন্দর ব্যবহার করেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের ভুল ব্যাখ্যা যাতে না পৌঁছে যায় সমাজের কাছে। হতে পারে রাজ্য সরকার এই গোটা বিষয়টিকে এমন একটা স্টান্ট নিয়ে দেখতে চাইছে যেখানে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা তাদের বিরুদ্ধে এমন কিছু ঘটে যাওয়া ঘটনা তারা মনে করছে, তাদের পার্সপেক্টিভ দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সমস্তটা ঠিক নয়। সোশ্যাল মিডিয়া এমন অনেক কিছু সামনে আসছে যেগুলোর হয়তো সত্যতা সামনে নেই, সেটা হয়তো এমন কোনো স্টেটমেন্ট আকারও আসেনি, সে কারণে তাদেরকে তলব করা হচ্ছে, এমনটা কলকাতা পুলিশের বক্তব্য। দেখুন, ঘটনার সূত্রপাত যেখান থেকে ঘটেছিল সেটা হলো ডক্টর সন্দীপ ঘোষ, যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রাক্তন প্রিন্সিপাল, তার যে প্রাইস পোস্টিং তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। যে তিনি যখন এই গোটা ঘটনায় তাকে এখনও সিবিআই একের পর এক জেরা করে যাচ্ছে, বারবার তাকে সমন পাঠানো হচ্ছে, তাকে জেরা করা হচ্ছে, তাহলে তাকে তড়িঘড়ি কেন সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটি মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হলো, মানে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো কেন? এখান থেকে ঘটনার সূত্রপাত হয়। এবং তার পরপরই আমরা দেখি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 সপ্তাহ সময় আমরা দেব কলকাতা পুলিশকে, কলকাতা পুলিশ অত্যন্ত যোগ্য, তাদেরকে আমরা 1 সপ্তাহ সময় দেব, যদি তারা সেটা না কমপ্লিট করতে পারে, যদি অ্যারেস্ট না করতে পারে, ফাইনাল কনক্লুশনে না আসতে পারে তদন্তে, তাহলে আমরা এটা সিবিআইকে রিকোয়েস্ট করবো তারা যেন এই কেসটা নিয়ে নেয়। তার মধ্যে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই কেস ইতিমধ্যে নিজেদের হাতে নিয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে। ডক্টর সন্দীপ ঘোষকে একের পর এক জেরা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কনক্লুশন বা ইন্টারিম রিপোর্ট আমরা পাইনি। যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি তখন আপনারা ইতিমধ্যে জানেন যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই কেসটি নেয় এবং ইতিমধ্যেই সেখানে শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট যে বিষয়গুলো বলেছে যে কলকাতা আরজি করের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ যেটা উঠেছে, মূলত যে ভাঙচুর চালানো হয়েছে আরজি কর হাসপাতালে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, এফআইআর করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং গোটা দেশে এই যে চিকিৎসকদের সুরক্ষার বিষয় বা নারী সুরক্ষার বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে চাইছে সুপ্রিম কোর্ট। এবং এই ধরনের মেডিকেল কলেজগুলো তাদের যে নিরাপত্তা ব্যবস্থা তার জন্য আলাদা ব্যবস্থার কথা বলেছে সুপ্রিম কোর্ট, নানা ধরনের ব্যবস্থার কথা বলেছে, একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথাও সেখানে বলা হয়েছে। এবং আগামী 22 তারিখ মানে বৃহস্পতিবার, আমি ভিডিওটি বানাচ্ছি আজকে মঙ্গলবার, 22 তারিখ তারা বলছে যে তাদের কাছে সিবিআইকে একটি ইন্টারিম রিপোর্ট দিতে হবে এবং রাজ্য সরকারকেও দিতে হবে। রাজ্য সরকার সিবিআইকে যেমন দেবে তেমন সুপ্রিম কোর্টকেও তাদের কিন্তু একটা ইন্টারিম রিপোর্ট দিতে হবে, মানে তাদের বক্তব্য সামনে আনতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের বক্তব্য সামনে পেশ করতে হবে। বেশ কিছু প্রশ্ন যেখানে সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে। মানুষের মধ্যে একটা আলাদা করে ক্ষোভ তৈরি হচ্ছে। এই ক্ষোভের কারণ হতে পারে রাজনৈতিক, হতে পারে সম্পূর্ণ অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক মঞ্চে এই যে ক্ষোভ, এই ক্ষোভটাকে কোথাও পলিটিক্যালাইজ করার চেষ্টা করছে বিভিন্ন বিরোধী দল। এবং দেখুন, রাজনীতির ময়দানে এটা খুব স্বাভাবিক। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ তারা তুলছেন, বা এই ঘটনার প্রেক্ষিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসছে, এক তো সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিংয়ের বিষয়টি নিয়ে প্রচুর মানুষ তারা এটাকে অন্যায় বলছেন এবং বলছেন যে রাজ্য সরকারের কোথায় দায় রয়েছে, কেন রাজ্য সরকার বিষয়টিকে লুকোনোর চেষ্টা করছে। এবার বিষয়টি আদৌ রাজ্য সরকার লুকোনোর চেষ্টা করছে কি করছে না, এটা কোর্টে প্রমাণিত হবে। প্রথমেই বললাম ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করব না, কোর্টে প্রমাণিত হবে। কিন্তু এটা ঠিক, রাজ্য সরকার এখনো পর্যন্ত, রাজ্যের কলকাতা পুলিশ
এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যে 200 জনকে সমন পাঠিয়েছে, একটা গুরুতর অভিযোগ তারা আনছেন যে এই নির্যাতিতার পরিচয় অনেকেই ফাঁস করে দিয়েছেন। এমনকি আমি বেশ কিছু ইউটিউব চ্যানেল দেখলাম, নামি ইউটিউব চ্যানেল, তারা সারা দিন ধরে পলিটিক্যাল ভিডিওস সামনে আনেন, তারা কি নির্দ্বিধায় এই মেয়েটির ছবি সামনে নিয়ে আসছে। আমি বুঝতে পারি না যে তারা এত ব্যাপারে কনসিয়াস, কিন্তু ভারতের আইন ব্যবস্থা সম্পর্কে কি তাদের মিনিমাম বোধ নেই? এমনকি তার বাড়ির মেয়ের সঙ্গে যখন এই ঘটনা যদি ঘটতো, তাহলেও কি তারা এটা সামনে আনতো? দেখুন, একটা কথা আমি আপনি কি চাইছি বড় কথা নয়। প্রথমত দেশের আইন বা ল বলে যে আপনি কোনোভাবেই কোনো নির্যাতিতার ছবি বা তার পরিবারের ছবি প্রকাশ্যে আনতে পারেন না। এটা আমাদের আইনে পরিষ্কার বলা হয়েছে। এটা কিন্তু এক ধরনের অন্যায়, মানে এর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা আপনি ফেস করতে পারেন। এবং এই ঘটনাটি কলকাতা পুলিশের ব্যাখ্যা হচ্ছে যে এই ঘটনাতে অনেকেই সামনে এনেছে এবং সেই কারণে তাদের সামন পাঠানো হচ্ছে। যদি এটা পুরো পৃথক বিষয়, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমার বক্তব্য, যারা এই কাজটি করেছেন তারাও কিন্তু ঘোর অন্যায় করেছেন। তারা প্রতিবাদের নামে এমন কিছু করছেন যেগুলো আইনের বিরুদ্ধে যাচ্ছে। দেখুন, এর জন্য কলকাতা পুলিশ যে বাকিদের ডেকে খুব ভালো কাজ করেছে আমি সেটা বলছি না। আমার বক্তব্য যে এটা অন্যায়। এবার কলকাতা পুলিশ এই যুক্তিতে অনেককে ডেকেছেন, এবং কেন ডেকেছেন, কী কথা হয়েছে তাদের সঙ্গে, আমি সত্যি এই বিষয়ে জানি না। একটা বিষয় পরিষ্কার জানি, আজকে এই গোটা ঘটনাতে এই মুহূর্তে বিষয়টি সুপ্রিম কোর্ট এবং সিবিআইয়ের হাতে রয়েছে। সিবিআই তদন্ত করে সুপ্রিম কোর্টে জমা দেবে এবং সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি ফাইনালি ভার্ডিক্ট দেবে। এখন আমাদের যেটা দাবি রয়েছে সেটা হচ্ছে আমরা বিচার চাই, আমরা একটা কঠিন কঠোর শাস্তি চাই। সেইখানে দাঁড়িয়ে দেখছি আমরা রাজনৈতিকভাবে একটা ডামাডোল তৈরি হয়েছে। যারাই এই রাজ্য সরকারের বিরুদ্ধে বলছেন, কোথাও তাদের একটা এজেন্ডা আছে বা কোথাও তাদের একটা পার্সপেক্টিভ আছে। তারা কোথাও একটা ন্যারেটিভ তৈরি করে মানুষের মন ঘোরাতে চায়, রাজ্য সরকারকে ফেলে দিতে চায়, এমন একটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। মানে ইনডাইরেক্টলি তাদের নেতামন্ত্রীরা করছেন, তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা করছেন। আবার উল্টো দিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের অন্দরেও কিন্তু সেখানেও এই ধরনের মানে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে। সে কারণে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বা ডক্টর শান্তনু সেন, তাদের যে বক্তব্য তা নিয়ে ইতিমধ্যেই একটা মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে কোথাও কি তাহলে তৃণমূলের অন্দরই একটা এখন খাওয়াখাই শুরু হয়ে গিয়েছে বা তৃণমূলের অন্দর থেকে ক্ষোভ সামনে আসছে। এটা তো নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। তবে হ্যাঁ, কেন প্রশ্নগুলো তারা করছেন, কোথাও কী রিজন রয়েছে বা তাদের কি অভিসন্ধি রয়েছে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা গেস করতে পারি যে হ্যাঁ এমন কিছু একটা ঘটছে, আপনি নিশ্চিত করে কিছু বলতে পারেন না। এবার দেখুন, মানুষের মধ্যে আরও ক্ষোভ তখন জন্ম নিল যখন মানুষ প্রতিবাদ করলো এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে আরজি করে ভাঙচুর হলো। এই ভাঙচুর কারা করলো তা নিয়েও একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ তৈরি হয়ে গেল। কিছু মানুষ এটা মনে করতে শুরু করলো যারাই ঘটনা ঘটিয়েছে তারাই এগুলো ভাঙচুর করেছে। পুলিশ সেখানে উপস্থিত ছিল, পুলিশের সামনেই প্রায় কয়েক হাজার দুষ্কৃতী এসে ভাঙচুর চালিয়ে গেল, মিডিয়ার ওপর হামলা চালিয়ে গেল। আবার তৃণমূলের বক্তব্য এটা বিরোধীরা করানোর চেষ্টা করছে যাতে এটা বদনাম করা যায় রাজ্যের পুলিশ প্রশাসনকে, বা তারা এটা বলার চেষ্টা করছে গুন্ডাদের দিয়ে তারা এই ধরনের ভাঙচুর চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। এটাও কিন্তু একটা দু ধরনের ন্যারেটিভ সামনে আসছে। এবার মানুষ এটাকে বিচার করছেন, কিন্তু মানুষের বিচার আলটিমেটলি একটাই তারা চান, সেটা হচ্ছে যে ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই। সকলেই এই কথাটা বলছে, উই ওয়ান্ট জাস্টিস। আপনি হয়তো কোথাও এটা মনে করতে পারেন যে আপনি সব কিছুতে একটা ধোঁয়াশা রাখার চেষ্টা করছেন কেন। দেখুন, আমি প্রথমেই আপনাদের বলেছি যে আমি কি সেই ব্যক্তি বা আমরা কি সেই ব্যক্তি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জিনিসগুলো যেখানে যেখানে ঘটেছে আমরা সমস্তটা কি জানি। আজকে ওই মেয়েটির সাথে কতটা নির্দয়, কতটা নৃশংসতা, কতটা জন্তুর মতন পাশবিকভাবে ব্যবহার করা হয়েছে, তাকে ধর্ষণ করে খুনের সময় সেখানে কারা উপস্থিত ছিলেন কারা ছিলেন না আমরা সত্যি এখন পর্যন্ত জানি না। আমরা কেউ সে মুহূর্তে সাক্ষী ছিলাম না, সেজন্য আমাদের প্রত্যেকটাই নিজস্ব ক্ষোভ আমাদের একটা পার্সপেক্টিভ তৈরি করেছে। এবং আমরা তো শুধুমাত্র আইনের উপর ভরসা রাখতে পারি, আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখতে পারি, আমরা সিবিআইয়ের উপর ভরসা রাখতে পারি যে তারা সঠিক তদন্ত করে সামনে আনবে। কিন্তু যদি কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল, আবার বলছি, যদি কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল বা পার্সপেক্টিভ আমাদের মনে কোনো একটা মানসিকতার জন্ম দিয়ে থাকে, সেটা কিন্তু আলটিমেট নয়। আমি মমতা ব্যানার্জি সরকারের অপসারণ হোক কি হোক না সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি না, সেটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয়। আপনার মমতাকে পছন্দ হতে পারে, অনেকের হয়তো মমতা ব্যানার্জিকে পছন্দই না, সেটা নিয়ে আমি আলোচনাই করছি না। কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমরা আলটিমেটলি কী চাইছি, সমাজে আগামী দিনে এই ধরনের ঘটনা কি দেখতে চাইছি, নাকি সম্পূর্ণরূপে এই ঘটনাকে যাতে বন্ধ করা যায়, একটা কড়া শাস্তি দিয়ে মানুষের মনে, বা এই ধরনের মানুষ বলবো না, এই ধরনের বর্বরদের মধ্যে একটা ভয় ধরানো যায়, এই ধরনের যাদের মধ্যে একটা লালসাই লেভেলের রয়েছে, একটা মেয়েকে এভাবে নৃশংসভাবে খুন তারা করতে পারে ধর্ষণ করে, তাদের মনে একটা মানে তাদের রক্ত ঠান্ডা করে দেওয়া যায়, এরকম একটা সাজা তাদেরকে দেওয়া যায়।
এটা নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে, সেটা অন্য বিষয়। এবার কতগুলো পার্সপেক্টিভ এটা উঠে আসছে। অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্য সরকার গোটা ঘটনাকে নিজের দিকে টেনে নিচ্ছে কেন। রাজ্য সরকারকে তো প্রথমে কেউ দোষ দেয়নি। হতে পারে সন্দীপ ঘোষের ব্যাপারটা সামনে এসেছিল, হতে পারে তদন্ত ঠিক মতন গ্রেফতার পর্যন্ত করা যায়নি, কিন্তু একটার পর একটা ঘটনা সেখানে দেখা যাচ্ছে পুলিশ লাঠিচার্জ করছে। আমরা যেমনটা ডার্বির ক্ষেত্রে দেখলাম, সেখানে লাঠিচার্জ করা হয়েছে। আন্দোলনকারীরা সেখানে হতে পারেন তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা সমর্থক নয়, কিন্তু তারা ফুটবল ভালোবাসেন, ডার্বি হতে দেওয়া হয়নি এবং সেখানে প্রচুর ফুটবল প্রেমী তারা রাজ্য সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে। কোথাও কি পার্সপেক্টিভ যেটা পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে এখানে একটা মব জড়ো হয়ে কোথাও একটা গুন্ডাগিরি চালানোর প্রচেষ্টা ছিল, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু কোথাও মনে হয় যে এই গোটা পরিস্থিতিতে রাজ্য সরকার এমন একটা ভূমিকা নিয়ে নিচ্ছে। এটা পশ্চিমবঙ্গ বলে নয়, আমি দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখনই এই ধরনের ঘটনা ঘটে রাজ্য সরকার তার মধ্যে ডাইরেক্ট ইনভলভ না হলেও তারা নিজের দিকে দোষটা প্রায় নিয়েই নেয়। মানে কেন জানি না, তাদের ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে তারা এমন এমন ঘটনা ঘটিয়ে ফেলেন সেই মুহূর্তে সেটার প্রয়োজনই ছিল না। যদি রাজ্য সরকারের কোনো ব্যক্তি বা তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি এর সঙ্গে জড়িত নাই থাকে, তাহলে কেন এই ধরনের মন্তব্যগুলো সামনে আসছে? কেন উদয়ন গুহর মতন ব্যক্তিত্বরা এই প্রশ্ন করছেন যে যারা আন্দোলনকারী তারা মানে জিন্স পরা আন্দোলনকারী প্রথমবার দেখছেন? মানে এটা কি ধরনের মন্তব্য? এটা হতে পারে রাজ্য সরকারের মন্তব্য না, কিন্তু উদয়ন গুহ তো পার্ট অফ তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার চালায়। আজকে কি কোথাও দায় এড়াতে পারবেন? একের পর এক মন্তব্য যখন উড়ে আসছে, ভেসে আসছে, তখন কোথাও কি মনে হচ্ছে না যে স্টেট ভার্সেস একটা পাবলিক হয়ে যাচ্ছে? মানে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? এই উত্তরটা আমি সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাইছি। আজকে এই উত্তরটা তো একটা ঘটনা ঘটেছে, হতে পারে তাদের তদন্তকারী সংস্থা প্রপার তদন্ত করে উঠতে পারেনি, এটা তো সিবিআইয়ের হাতে আছে এখন এই মুহূর্তে। সিবিআই তদন্ত করে রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টে। সেখানে আজকে তৃণমূল এই জায়গাতে চলে গেল কেন? কেন তৃণমূলের নেতামন্ত্রীরা নিজেদের মুখ বন্ধ করে রাখতে পারছে না? ও আপনারা বলছেন যে তৃণমূল বিজেপি এখানে রাজনীতি করছে, এটা তো রাজনীতি করার জায়গায়, তারা তো রাজনৈতিক দল, তারা তো রাজনীতি করবে, কিন্তু আপনারা কোথাও মনে হয় নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলছেন। সেটা কি একবার নিজেরা ভেবে দেখছেন? কলকাতা পুলিশ তাদের ভূমিকা, তারা যেভাবে মবকে কন্ট্রোল করতে পারেনি বা দুষ্কৃতীদের কন্ট্রোল করতে পারেনি, সেটা যদি অভিযোগ হয়ে থাকে, সেটা যদি সত্যিও হয়ে থাকে, কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস একটা পক্ষ নিয়ে নিয়েছে আমার কোথাও মনে হচ্ছে। এখানে আমরা দেখলাম যে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে বলা হলো, যেটা খুব দুর্ভাগ্যজনক, মানে আই মাস্ট সে, যে রাতে মহিলাদের যে ডিউটি থাকে, নাইট ডিউটি, সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওয়াই? আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইকুয়ালিটির প্রশ্ন তুলেছি, আমরা মহিলাদের সুরক্ষার কথা বলেছি। মহিলার সুরক্ষা মানে কি তাদেরকে সেই আবার পুরোনো দিনের মতন ঘরের মধ্যে রেখে দেবেন, রাত্রিবেলা তাদেরকে বেরোতে দেবেন না? তাহলে কি আপনার মনে হয় বা আপনাদের মনে হয় ধর্ষণের মতন ঘটনা থামিয়ে দেওয়া যাবে? এটা কি জাস্টিস? এইভাবে কি সমাজে জাস্টিস পাওয়া যায়? আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলোকে মানে অনেক সিরিয়াসলি দেখা উচিত। মানে যেখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের কথা বলে, সেখানে মায়েদের মনে হয় ঘরের মধ্যে রেখে তাদেরকে জাস্টিস দেওয়া যাবে না। এটা আপনারা ঘোষণা করার আগে হয়তো ভেবেচিন্তে ঘোষণা করেননি। যদি আবার একবার মনে হয় রিভিউ করার, একবার প্লিজ রিভিউ করুন। আমাদের মহিলারা এতটাও দুর্বল নন যে তাদেরকে শুধুমাত্র ঘরের মধ্যে রেখেই তাদেরকে জাস্টিস দেওয়া সম্ভব। তাদের নিরাপত্তার জন্য পুলিশ, তাদের নিরাপত্তার জন্য প্রশাসন, তাদের নিরাপত্তার জন্য সরকার যাবতীয় ব্যবস্থা নেবে, পদক্ষেপ নেবে। তাদেরকে ঘরের মধ্যে রাখার কথা কেন বলছেন? এটা কোন ধরনের আজকের সমাজ ব্যবস্থায় জাস্টিসের পথ আপনারা খুঁজছেন? একটু প্লিজ ভেবে দেখবেন। আমি কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছি না, কিন্তু এটা কি কোনো সত্যি আপনার মনে হয় যে একটা মানুষকে বা একটা মহিলাকে বা তাদের সমষ্টিকে জাস্টিস দেওয়ার মাধ্যম? এবার যদি আসি সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ প্রসঙ্গে, একদমই প্রথমে বলেছি কিছু ইউটিউব চ্যানেলের কথা বলেছি, পাশাপাশি প্রচুর মানুষকে আমরা দেখেছি যেমন সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন। এক তো সেদিন রাতে যখন রাত দখলের যে ছবিটা আমি বাইরে থেকেই দেখেছিলাম, প্রচুর মানুষ যেভাবে মানে রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, এবং ভারতের বিভিন্ন প্রান্তে যেমন হয়েছে এবং পশ্চিমবঙ্গের অলিতে গলিতে আমরা এই ছবি দেখেছি। আমি সত্যি কথা বলতে আমার নিজের খুব খারাপ লাগছে যে সেই সময় আমি কলকাতায় ছিলাম না। এই ধরনের একটা অন্যায়, এই ধরনের একটা বর্বরতা তো প্রতিবাদ হবে, এটাই স্বাভাবিক। কলকাতার বিভিন্ন রাস্তায় প্রতিবাদ হয়েছে এবং হচ্ছে, আগামী দিনেও হবে, কিন্তু কোথাও আমার মনে হচ্ছে এই প্রতিবাদগুলোকে রাজ্য সরকার ঠিকভাবে নিচ্ছে না। আমার এটাই প্রশ্ন যে আপনারা কেন ব্যাপারটাকে নিজেদের দিকে টেনে নিচ্ছেন? প্রতিবাদ হবে এই ঘটনাতে, এটাই স্বাভাবিক। আপনারা যতটা এই ধরনের ঘটনাকে আরও সাপোর্ট করা উচিত আপনাদের। আপনাদের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হচ্ছেন এবং সেখানে রাজনৈতিক মতাদর্শ তো রয়েছেই, সেগুলোকে আপনারা অস্বীকার করতে পারবেন না। কিন্তু তাই বলে আপনারা আজকে যেভাবে সাধারণ ফুটবল প্রেমীদেরকে লাঠিচার্জ করা হলো, সেটা কি ঠিক? সেটা কি অন্যায় নয়? সেখানে কি আপনাদের বিরুদ্ধে মতবাদ তৈরি হবে না? এই ধরনের ঘটনার রিপোর্ট হয়তো আপনারা পেয়েছিলেন, কিন্তু ঘটনাটা তো ঘটেনি।
আপনারা প্রোটেকশন দিতে পারবেন না বলে ম্যাচ করতে পারেননি, কিন্তু এতগুলো ছেলে মেয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তো যথেষ্ট দরকার, মানে যথেষ্ট ছিল। সেটা কি করে সম্ভব হলো? এই প্রশ্নগুলি তো মানুষ তুলছেন, এই প্রশ্নগুলি তো জনতা তুলছে। আজকে আমরা রিয়েলি একটা মানে অরাজনৈতিক মঞ্চ থেকে শুধুমাত্র জাস্টিস চাইছি। আর এই জাস্টিস চাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রচুর দায় রয়েছে। প্রচুর মানুষ যেমন রিয়েলি জাস্টিস চাইছেন, আবার প্রচুর মানুষ রয়েছেন, কিছু কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে বিষয়টিকে দেখছেন, কিছু কিছু মানুষ রয়েছেন যারা এটা শুধুমাত্র তাদের কাছে এটা হুজুক। আমি কালিম্পং গিয়েছিলাম আমার কাজে। আমার মতন প্রচুর ইউটিউবাররা রয়েছেন যারা ট্রাভেল ব্লগ করেন, তারা ট্রাভেল ব্লগের জন্য বাইরে গিয়েছেন। আরে মশাই, এটা তাদের কাজ, তারা কাজ করছেন, তারা ভিডিও দিচ্ছেন। আপনারা বছরের অন্যান্য সময় তাদের ভিডিও দেখেন, ভালোবাসেন। আজকে তারা যখন ভিডিও পোস্ট করছেন, চি 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 এই সময় ভিডিও দিচ্ছেন, আপনারা কতটা খারাপ। আপনারা যারা বলছেন তারা নিজেরা কি করছেন? নিজেরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুক করা ছাড়া কোনো কাজ রয়েছে আপনাদের? আপনারা কোন প্রতিবাদটা করেছেন? আপনারা কোথায় গিয়ে সোচ্চার হয়েছেন? এক রাতে বেরিয়েছিলেন হয়তো, তারপর কি এমন করেছেন? আজকে কি আপনার পরিবারের লোকটা বা আপনি নিজের কাজটাকে বন্ধ করে দিয়েছেন? হতে পারে আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, সব কিছু শেষে বাড়িতে এসে আপনি টেলিভিশনে খবরটা দেখছেন। হতে পারে আপনি ব্যবসা করেন, বাড়িতে এসে খবরটা দেখছেন। কিন্তু যে মানুষটা ধরুন ফুড ব্লগ বানান, তার খাবার, তার বিভিন্ন জায়গার যে হদিশ, সেগুলো একটা সময় আপনার ভালো লাগতো। আজকে সে ফুড ব্লগ করছে বলে তাকে ছিচি করছেন কেন? এটা তো তার কাজ। সেই কাজটা যেমন আপনার কাজ একরকম, এনাদের কাজটা সোশ্যাল মিডিয়ার, আমাদের কাজটা সোশ্যাল মিডিয়ার। তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তো আমাদের তো সেই সব ভিডিওগুলো পোস্ট করতে হবে। যে আজকে কাশ্মীর ঘুরতে গেছে, সে কি কাশ্মীর থেকে ফেরত চলে এসছে? নাকি যার আজকে বিয়ে রয়েছে সে নাকি বিয়ে করা বন্ধ করে দেবে? না যার বাড়িতে আজকে একটা পার্টি রয়েছে সে পার্টিটা করবে না? আপনারা সকলে সব কিছু করছেন, কিন্তু যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা মূলত আপনারা দেখছেন তাদেরকে ছিচি করছেন। এই মানুষগুলো আপনাদের সারাটা বছর এন্টারটেনমেন্ট দেয়। আমি দেখুন তাদের কথা বলছি না যারা ওছা মার্কা জিনিস বানান, তাদের কথা এখানে বলছি না, কিন্তু যারা সিরিয়াস কন্টেন্ট দেন। আজকে আমি গিয়েছিলাম একটা কাজে 15ই আগস্ট সেখানে মানে কভার করতে। আপনাদের মধ্যে অনেকে বলে বসলেন, ছিচি 15ই আগস্ট নিয়ে ভিডিও দিলেন, আজকে কোথায় আমরা স্বাধীন? আপনারা যারা এই কথাটা বলছেন, যে সত্যিই আপনারা কি বিচার চান, নাকি আপনাদের কাছে ফেসবুকে এসে কিছু কমেন্ট করা এবং কিছু বিরূপ মন্তব্য করে যাওয়াটাই কাজ? আপনারা কি সত্যি ন্যায়ের পক্ষে রয়েছেন? আপনাদের ভয়ে প্রচুর মানুষ অনেকেই অনেক কিছু করতে পারছেন না। আপনারা কারা? আপনাদের কথা মতন কি সমাজ ব্যবস্থা চলবে? আপনারা নীতি পুলিশই চালাচ্ছেন পুরো মতে। মানে আপনারা ডিসাইড করে দেবেন কি হবে না হবে। এবং আমি আপনাদের একটা কথা বলি, এই জিনিসটা আপনারা পুরো হুজুকে পড়ে করছেন। সেই সব মানুষদের আন্দোলনটা, যেসব মানুষরা সঠিক পথে আন্দোলন করছেন, যারা পথে নেমেছেন, সোশ্যাল মিডিয়াতে সোচ্চার রয়েছেন, তারা সত্যি এই ঘটনার প্রতিবাদে তারা বিচার চান, ন্যায় চান। কিন্তু কিছু মানুষ আছেন যারা কিন্তু এগুলোকে কিছু ম্যাটারই করে না তাদের কাছে এটা একটা হুজুক। শুধুমাত্র একটা ঘটনা ঘটেছে, নেমে পড়ো, জোয়ারে নিজেদের গা ভাসিয়ে দাও, সবাইকে গালাগাল দাও। প্রচুর সেলিব্রিটি থেকে শুরু করে এমন সাধারণ মানুষও রয়েছেন যারা এই মুহূর্তে ফুটেজ কুড়োতে নেমেছেন, জাস্ট নিজেদের মুখটা দেখাচ্ছেন। কেউ কাঁদছেন, কেউ অতিরঞ্জিত অভিনয় করছেন, এবং করে ফেসবুকে একটা নাটক শুরু করেছেন, সোশ্যাল মিডিয়ায় নাটক শুরু করেছেন। এটাও কি কাম্য আপনাদের থেকে? মানুষকে মানে যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন। প্রতিবাদ করুন, ডেফিনেটলি অন্যায়ের প্রতিবাদ করুন, তার জন্য আপনার ভাষা রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, প্রচুর মানুষ বিভিন্ন সেক্টর প্রতিবাদ করছে। কিন্তু এটা কি ধরনের ভাষা? এটা কি ধরনের প্রতিবাদ? এটা ঠিক নয়। এটাকে আপনাদের বুঝতে হবে যে আপনারা ভিউয়ার মানে যা ইচ্ছা তাই বলতে পারেন না। একটা মানুষ তার কাজ করছেন, সেই মানুষটাকে কাজটা করতে দিন। আপনার পছন্দ হলো না, আপনি দেখবেন না, বাট হোয়াট ইজ দিস? এটা কোথাকার ন্যায়? এটাই বা কোন জাস্টিস? দেখুন, ভিডিও শেষে একটা কথাই বলবো, এটা আমার প্রথম ভিডিও ছিল কলকাতায় ফেরার পর। আমি এটা নিয়ে আরও ডিটেলে ভিডিও ডেফিনেটলি বানাবো, সেই সময় থাকতে পারেন, এটা আমার দুর্ভাগ্য। অনেকে বলেছেন যে আপনি কথাগুলো বলছেন ধ্রুব রাঠির বিরুদ্ধে, তো আপনি প্রথম প্রশ্ন তুলেছিলেন। দেখুন, আমি ধ্রুবের বিরুদ্ধে নই। ধ্রুব অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি ডেফিনেটলি তাকে রেসপেক্ট করি, উনি বেশ ভালো ভালো কন্টেন্ট বানান। কিন্তু যে ধ্রুব রাঠি আমি দেখলাম ইলেকশনের আগে এত সিরিয়াস ভিডিও বানালেন, তিনি আজকে শুধুমাত্র একটা ছোট্ট ভিডিও বানিয়ে রেখে দিলেন। এবং আমি ওনার একটা টুইটারে একটা লেখা দেখলাম, অনেকে বলছেন তিনি মমতা ব্যানার্জিকে ভয় পেয়েছেন। তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা দেশের সরকার যারা আজকে গড়েছে তাদের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে এতগুলো ভিডিও বানিয়ে তার কিছু হলো না, আজকে তৃণমূলের বিরুদ্ধে ভিডিও বানাতে ভয় পাচ্ছে। আমার কোনো কাছে এক্সপ্লেনেশন নেই, কারণ আমি তো আর ধ্রুব রাঠি নই। বাট হ্যাঁ, আমিও একজন ধ্রুব রাঠির ভিউয়ার্স, মানে আর 5টা ভিউয়ারদের মতন আমিও ভিউয়ার। আমারও একটা দাবি থাকতে পারে যে তিনি কোথায়,
তিনি নিজেকে সমাজ সংস্কারক বলেন, নিজেকে প্রধানমন্ত্রী বলেন। আমি জাস্ট এটাই জানতে চেয়েছিলাম, আমি কোনো তির্যকভাবে কিছু বলিনি। হ্যাঁ, উনি কিছু নেতাজি নিয়ে ভুল তথ্য পেশ করেছিলেন, সেটা নিয়ে আমার ওনার উপর একটা ক্ষোভ রয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। আর তাতে অনেকে বলছেন যে আপনি তো ধ্রুব রাঠিকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাহলে আপনাকে কেন প্রশ্ন তুলবে না? ধ্রুব রাঠি ভিডিও দেয়নি, একটা সামান্য ছোট্ট ভিডিও ছেড়ে দিয়েছে এত বড় একটা ঘটনা নিয়ে। তিনি কোনো এক্সপ্লেনও করেননি কেন দেননি। প্রশ্ন তোলাটা কি স্বাভাবিক নয়? আমি গিয়েছিলাম আমার কাজে, এমনকি আপনি বলবেন যে ধ্রুব রাঠিও বাইরে থাকতে পারে। আর ধ্রুব নিজে বলেন যে তিনি নাকি সমস্ত কিছু সামলাতে তার একটা কোর্স করান তিনি পয়সা দিয়ে, তার জন্য তিনি বাইরে গেলেও ভিডিও বানাতে পারেন। তাহলে তার পক্ষে কী সমস্যা ভিডিও বানানো? আর আমি ভিডিও এসে আমাকে বানাতে হয়। আমি যেখানে গেছিলাম ইন্টারনেট কানেকশন খুব একটা ঠিকঠাক নেই, আমি আমার কাজে গিয়েছিলাম, কিছু তথ্য আপনাদের জন্য আনতে গেছিলাম, সেটা আনার পর কলকাতায় এসে খুব খারাপ লাগছে এরকম একটা পরিস্থিতি দেখে। এবার আমি ভিডিওটা কনক্লুশন টান থেকে এটাই বলবো যে দেখুন, এই গোটা ভিডিওতে একটা রাজনৈতিক পার্সপেক্টিভ যে নেই তা কিন্তু না, সেটা শাসকের থাকতে পারে, সেটা বিরোধীদেরও রয়েছে। এখন যত সময় যাবে বিরোধী পার্সপেক্টিভগুলো যত বাড়তে থাকবে, দেখবেন রাজনৈতিক যত মঞ্চ দখল করতে শুরু করেছে বিরোধীরা, তত কিন্তু এই আন্দোলন হালকা হতে শুরু করবে। তাই মানুষের আন্দোলন জেগে থাকুক, মানুষ তাদের আন্দোলন, তাদের পার্সপেক্টিভটা হোক অরাজনৈতিক। রাজনীতির রঙের রেঙে কোনো লাভ নেই। আপনি সরকারকে চাইতেও পারেন, নাও চাইতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত মত। কিন্তু আজকের প্রেক্ষাপট এটাই যে আপনি ন্যায় চাইছেন, আপনি বিচার চাইছেন। একটা অন্যায়ের প্রতিবাদে একটি মেয়ে, একটি চিকিৎসক, সে যদি তার হাসপাতালে সুরক্ষিত না হয়, তাহলে সে কোথায় সুরক্ষিত থাকবে? এটাই তো আমাদের প্রশ্ন ছিল না? এর পেছনে কে জড়িত নয়, এটা আমার আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করে না। আপনারা যেভাবে পার্সপেক্টিভ ভেবে নিচ্ছি যে এটা হয়েছে, সেটার জন্য ইনভেস্টিগেশন এজেন্সি আছে, ভরসা রাখুন তাদের উপর। কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, ডেফিনেটলি সুপ্রিম কোর্ট বিষয়টিকে দেখছে। তাই জন্য আপনি বিচার করতে বসে গেলে মুশকিল হয়ে যাবে। পার্সপেক্টিভ খোঁজা বন্ধ করুন। ডেফিনেটলি ন্যায় চাওয়ার অধিকার আপনাদের সকলের রয়েছে। আর নীতি পুলিশি অবশ্যই বন্ধ করুন। সোশ্যাল মিডিয়াটাকে একটা নোংরা কিচ্ছার প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবেন না। আর কিছু সেলিব্রিটি নেত্রী, তাদের উদ্দেশ্যে বলবো, নাটক অনেক করেছেন, আর প্লিজ নাটক করবেন না। নাটক মানুষ বুঝতে পারে। আপনারা কাদা জলে মাছ ধরতে এসেছেন, আর সেটা ধরার চেষ্টা করছেন। কেউ শাসক দলের সঙ্গে রয়েছেন, তারাও মানে কুমিরের কান্না কাঁদছেন, কেউ আবার বিরোধীতে রয়েছেন, তারাও কাদা জলে মাছ ধরছেন। তাই এই সুযোগে সদ্ব্যবহার করবেন না, কারণ এটা সুযোগ নয়। এটা আমাদের সমাজের এমন একটা গ্লানির বিরুদ্ধে আমরা লড়ছি, এমন একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই প্রতিবাদে সামিল হন, প্লিজ ন্যাকামি করবেন না। যাই হোক, আমার একটা পার্সপেক্টিভ ছিল, আবারও বলছি ন্যারেটিভ নয়, আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন। আমি সবসময় একটা এমন গ্রাউন্ড থেকে ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ আমার সঙ্গে সাংবাদিকতা দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছে। আমি যেন তেন প্রকারণও কোনো একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও বানাই না, আমাকে অনেক ভেবেচিন্তে ভিডিও বানাতে হয়। আমি চেষ্টা করি আপনার মনকে খুশি করতে নয়, আমি চেষ্টা করি যেটা সত্য সেটাকে তুলে ধরতে। আগামী দিনে এমনই অনেক সত্য তুলে ধরার চেষ্টা করব। আপাতত এখানে শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন। জয় হিন্দ।